বৈশ্বিক স্বাস্থ্য পর্যবেক্ষণ দিবস বিশ্ব যক্ষ্মা টিবি দিবস উদযাপনের জন্য একত্রিত হয়েছি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যক্ষ্মা কীভাবে সারা বিশ্বের সমাজে ধ্বংসাত্মক প্রভাব ফেলে এবং প্রাচীন কিন্তু স্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। যক্ষ্মা একসময় ক্ষয়রোগ নামে পরিচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী মানবজাতি এক ভয়াবহ অভিশাপ হয়ে রয়েছে। প্রতিরোধ ও নিরাময় হওয়া যোগ্য সত্ত্বেও যক্ষ্মা এখনও বিশ্বের অন্যতম প্রাণঘাতী সংক্রামক ব্যাধি, যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। পরিসংখ্যান সত্যি ভয়ঙ্কর। প্রতিদিন বিশ্বব্যাপী 4,000-এর বেশি মানুষ যক্ষ্মার কারণে মারা যায় এবং 30,000 মানুষ নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। কিন্তু আজকের দিনটি শুধুমাত্র পরিসংখ্যানের জন্য নয়, সেইটি মানুষের কথা যারা এই সংখ্যার অন্তরালে রয়েছেন। বিচ্ছিন্ন পরিবার, বিপর্যস্ত সমাজ, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ব্যক্তিদের কথা। এটি কলঙ্ক এবং ভয়ের কথা বলে, যা যক্ষ্মার নির্ণয়ের সাথে সাথে রোগীদের কষ্ট বাড়িয়ে তোলে। তবে আজকের দিনটি আশারও দিন। যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। উন্নত নির্ণয় প্রযুক্তি এবং কার্যকরী চিকিৎসা ব্যবস্থা বৈশ্বিক পর্যায়ে ক্রমবর্ধমান মনোযোগের ফলে যক্ষ্মাজনিত মৃত্যুর হার কমেছে। আমাদের কাজ এখানেই শেষ নয়। যক্ষ্মার মহামারীকে সমাপ্ত করতে আমাদের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। যক্ষ্মা সেবার সুযোগ বৃদ্ধি করে, যা প্রত্যেক দিন সঠিক ব্যক্তি নির্ণয় করা, কার্যকরী চিকিৎসা এবং সহানুভূতিশীল পরিচর্যা পেতে পারেন। শুনতে ভালো লাগবে যে কলকাতার 144টি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এখন যক্ষ্মা নির্ণয় হচ্ছে। পাশাপাশি 10টি চেস্ট ক্লিনিক এবং একটি যক্ষ্মা হাসপাতাল রয়েছে। নতুন চিকিৎসা ও প্রতিরোধ কৌশল উন্নত করা, যার মধ্যে রয়েছেন নতুন ভ্যাকসিন, উন্নত নির্ণয় পদ্ধতি, কার্যকরী ওষুধ। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কয়েকটা জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য বিসিজি টিকা পরীক্ষামূলকভাবে চালু করেছে। শীঘ্রই কলকাতায় এটা চালু হবে। স্বাস্থ্যগত সামাজিক কারণগুলির সমাধান করা, কারণ দারিদ্র্য, বৈষম্য এবং সামাজিক অন্যায়ের মধ্যে যক্ষ্মা আরও প্রসারিত হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিক্ষয় পোষণ যোজনার মাধ্যমে যক্ষ্মা রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে, কারণ গত 2 বছর ধরে কেন্দ্রীয় কোনো তহবিল নেই। সম্প্রতি অনুদান 500 টাকা থেকে 1000 টাকা মাসে বাড়ানো হয়েছে, যা পুরোপুরি চিকিৎসাধীন সময় দেওয়া হবে। বৈশ্বিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করা, যাতে জ্ঞান, দক্ষতা, সংস্থান ভাগ করে এই বৈশ্বিক স্বাস্থ্য সংকটের মোকাবিলা করা যায়। কলকাতার সব বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্র এখন আমাদের সাথে যুক্ত হয়েছে। তারা শুধু যক্ষ্মা রোগের তথ্য আমাদের কাছে রিপোর্ট করে না, বরং রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য আমাদের সহায়তা চায়। আজ বিশ্ব যক্ষ্মা দিবসে আসুন আমরা সবাই প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি। আসুন আমরা হারিয়ে যাওয়া প্রাণের স্মরণ করি। যারা যক্ষ্মাকে পরাজিত করেছেন তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করি। একই সঙ্গে আমরা একটা এমন পৃথিবী গড়তে পারি যেখানে আমরা কেউ যক্ষ্মার শিকার হবে না। এই পৃথিবী যেখানে সবাই মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবে, পূর্ণ জীবন উপভোগ করতে পারবে এবং এই প্রাচীন রোগের ভয় ছাড়াই উন্নতি করতে পারবে। দেখুন, আমরা এই স্পেশাল অ্যাচিভমেন্ট যা ডিপার্টমেন্ট থেকে আমরা ইতিমধ্যেই করতে পেরেছি। ধরুন, চেস্ট এবং টিবি কন্ট্রোল প্রোগ্রাম, টোটাল 1,12,213 টিবি পেশেন্ট ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আউট অফ 5,284 প্রাইভেট পেশেন্ট যারা নোটিফিকেশান করা হয়েছে টিবি ট্রিটমেন্ট সার্ভিস দেওয়া হয়েছে। ডিআর টিবি আপনারা জানেন যে এই ট্রিটমেন্টের সার্ভিস প্রোভাইড করা হয়েছে 526 জনকে। ডিআর টিবি পেশেন্ট আউট অফ 2,204 প্রাইভেট ডিআর টিবি পেশেন্ট। মানে আমরা এই যে ড্রাগ রেজিস্ট্যান্স যে টিবি, এটা অত্যন্ত মারাত্মক। এটা হয় সাধারণত যারা ট্রিটমেন্টের আওতায় আসেন তারা যখন ওষুধ নিয়মিত খাওয়া বন্ধ করে দেন তখন ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয় এবং এইটাই সবথেকে খুব ভয়ানক মারাত্মক একটি রোগ এবং তারও ট্রিটমেন্ট কলকাতা পুরসভার মাধ্যমে হচ্ছে। আমরা 526 জন পেশেন্টকে সার্ভিস দিয়েছি, তার মধ্যে 204 জনই হচ্ছে প্রাইভেট পেশেন্ট। 1,67,500 ডিবিটি গিভেন দ্য টিবি পেশেন্ট, যে টাকাটা আর্থিক সহায়তা করা হয় পেশেন্টকে, তাতে প্রায় আমরা 1,00,00,000
61,07,000 টাকা আমরা ইতিমধ্যেই টিবি পেশেন্টদের দিয়েছি। মোট 5,75,498 স্লাম পপুলেশন স্ক্রিনিং ফর টিবি, তাদের স্ক্রিনিং করা হয়েছে। 1290টি স্পুটাম টেস্ট করা হয়েছে। 57 জন পেশেন্ট ডায়াগনোস্টিক্স হয়েছে থ্রু অ্যাক্টিভ কেস ফাইন্ডিং, যেটা ডাইরেক্ট গিয়ে আমরা বস্তির মধ্যে গিয়ে চিহ্নিত করে আমরা অ্যাক্টিভ কেস ফাইন্ডিং করেছি এবং তাদের 57 জনকে ট্রিটমেন্ট করা হয়েছে। 90,000 টাকা ইনসেন্টিভ গিভেন দ্য প্রাইভেট প্র্যাকটিশনার হসপিটাল অফ সিটি ফর টিবি রিপোর্টিং। যে সমস্ত প্রাইভেট প্র্যাকটিশনার যারা টিবি রিপোর্টিং করেন তাদের পক্ষে আমরা 12,91,000 টাকা আমরা ডিস্ট্রিবিউট করেছি। টোটাল 5,75,000 সাব পপুলেশনটা বলেছি। 11টি সিভিন্যাট ল্যাবস, 11 সিভিন্যাট ল্যাবস, 15 ট্রুন্যাট ল্যাবস আর রানিং উইথ দ্য নিডস বেসড 24 আওয়ার সার্ভিস ক্যাটারিং দ্য প্রাইভেট পেশেন্ট। আমরা 11টি সিভিন্যাট মেশিন ল্যাবরেটরি এবং 15টি ট্রুন্যাট ল্যাবস, আপনারা জানেন এইটার মাধ্যমে আমরা অতি দ্রুত স্পুটাম টেস্ট করতে পারি। আগে স্পুটাম টেস্ট করতে গেলে 7 দিন সময় লাগতো, এখন মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা স্পুটাম টেস্ট করতে পারছি। এবং 11টি সিভিন্যাট এবং 15টি ট্রুন্যাট মেশিন কলকাতার মধ্যে আমরা স্থাপন করতে পেরেছি, তাই ল্যাব করতে পেরেছি এবং তার মধ্যে দিয়ে আমরা টিবি ডায়াগনোসিস করছি বা টিবি ফাইন্ডিংস করছি। এয়ারবোর্ন ইনফেকশন কন্ট্রোল কিট বা তার মধ্যে একটা রিইউজেবল মাস্ক থাকে, 1 লিটার ফিনাইল থাকে, 2টো গুড কোয়ালিটির স্পুটামস থাকে যার মধ্যে স্পুটামগুলো ফেলা হয়। এইটা আমরা প্রায় 4,100টা ডিস্ট্রিবিউট করেছি টিবি পেশেন্টদের মধ্যে এই এয়ারবোর্ন ইনফেকশন কন্ট্রোল কিটস, যাকে শর্টাই বলা হয় AICK। মোর দেন 7,000 ক্লোজ কন্ট্যাক্টস মাইক্রোবায়োলজিক্যাল কনফার্মড টিবি পেশেন্ট গিভেন টিবি প্রিভেন্টিভ থেরাপি। আমরা মাইক্রোবায়োলজিক্যাল কনফার্মেশন করেছি 7,000 পেশেন্টকে এবং তার মধ্যে তাদেরকে প্রিভেন্টিভ থেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। 21টা সেমিনার, 21 সেমিনার রিগার্ডিং টিবি প্রোগ্রাম ইন মেডিকেল কলেজ, প্রাইভেট হসপিটাল ইনক্লুডিং প্রাইভেট প্র্যাকটিশনার। 43 ACM অর্থাৎ স্ট্রিট ড্রামা ম্যাজিক্যাল শো ডান জিওগ্রাফিক্যাল এরিয়া কলকাতায়। 215টা 215 মিটিং কমিউনিটি লেভেল ডান রিগার্ডিং দ্য অ্যাওয়ারনেস টিবি ডিজিজ। আমরা 21টা সেমিনার করেছি টিবি প্রোগ্রামের মধ্যে মেডিকেল কলেজ এবং প্রাইভেট হসপিটালগুলিতে। 43টি আমরা ACSM ইভেন্টস করেছি, যার মধ্যে স্ট্রিট ড্রামা ম্যাজিক্যাল শো আছে এবং কলকাতা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে 215টা মিটিং করেছি কমিউনিটি লেভেলের অ্যাওয়ারনেস প্রোগ্রামে। CITB হাইলি স্পেসিফিক ইন্টারডিমেন্টাল টেস্ট টু ডিটেক্ট দ্য টিবি ইনফেকশন স্টার্টেড ইন কলকাতা। মানে এইটা আপনার এই ইনফেকশন ডিটেকশনের মধ্যে দিয়ে আমরা কার আগে কোনো টিবি হয়েছিল কি না, ভবিষ্যতে তার টিবি হতে পারে কি না, তার জন্যই আমরা সেটাকে ডিটেকশন করে এবং তার জন্য আমরা তার ইনফেকশন যাতে না হতে পারে সেই ব্যাপারে সতর্কতা আমরা নিয়ে থাকি। 100 days campaign for TB Mukto Bangla was started from 7 December 2024 and already screened 8 lakh people population over the period of 100 days. 100 দিনের মধ্যে আমরা 8 লক্ষ পপুলেশনকে স্ক্রিনিং করতে পেরেছি 100 দিনের এই ক্যাম্পেইন প্রোগ্রামের মধ্যে। এইটা হচ্ছে আমাদের সার্বিক চিত্র কলকাতা পৌরসভার টিউবারকুলোসিস ডিপার্টমেন্টে। এবার এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সিভিন্যাট হচ্ছে একটা স্পুটাম পরিষ্কার মেশিন, ট্রুন্যাট সিভিন্যাট। এটা অত্যাধুনিক মেশিন, অতি দ্রুত পরিষ্কার করা যায়। মানে আগে হচ্ছে একটা স্পুটাম পরিষ্কার করতে গেলে 7 days লাগতো, কালচার করে তার পরিষ্কার করতে 7 দিন লাগতো। এখন মেশিনে স্পুটাম দিলে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। ট্রুন্যাটে আরও আগে হয় বোধহয়। স্যার ওটা একটু টেকনিক্যালি আলাদা, ট্রুন্যাটে 45 মিনিট লাগে, কিন্তু সেটার কারণ হচ্ছে ওটা আরেকবার করতে হয়। কার্ট্রিজ বেস নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। ওকে, এটা সেকেন্ডারি ট্রুন্যাটের সময়টা কম লাগে। আপনারা হয়তো জিন এক্সপার্ট নামটা শুনেছেন, জিন এক্সপার্টটা ট্রেড নেম। CYTB-টা একটা নতুন ধরনের টেস্ট, যেটা স্যার অলরেডি বললেন। এটাতে আমরা ডিটেক্ট করতে পারি, মানে আপনি মান্টু শুনেছেন নিশ্চয়ই,
So One to it test. is like intradermal test, but এতে খুব হাইলি স্পেসিফিক একটা দুটো অ্যান্টিজেন ইউজ করা হয়। ইগ্রা শুনেছেন আপনি, কোয়ান্টিফেরন গোল্ডের 3টে অ্যান্টিজেন ইউজ হয়, এটাতে দুটো হয়। দ্য থিং ইজ দ্যাট কোয়ান্টিফেরন গোল্ড খুব কস্টলি, মানে ইট কস্ট অ্যারাউন্ড 2000 to 3000 রুপিস। এটা 1000 এর আশেপাশে দাঁড়াবে, যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি ফর আওয়ার পেশেন্টস। হোল ওয়েস্ট বেঙ্গলের বাজেট ছিল অ্যারাউন্ড 120 crores ফর দিস টিবি প্রোগ্রাম অনলি। আইডিয়ালি 40% আপনারা জানেন স্টেট দেয়, 60% সেন্ট্রাল দেয়। তো আমাদের এখন যেটা বিয়ার করছি আমরা, সেটা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে। একটা জয়েন্ট প্রোগ্রাম স্টেট এবং সেন্ট্রালের একটা রেসপন্সিবিলিটি আছে, স্টেটের একটা আছে, সেই জন্যই 60-40 রেশিও করা আছে। সেন্ট্রাল অনেক ক্ষেত্রেই 60% রেশিও রিসেন্ট লাস্ট 2-3 বছর হলো আমাদের বন্ধ করে দিয়েছে। আর বিশেষ করে মেডিকেল সেক্টরে বন্ধ করাটা খুব দুর্ভাগ্যজনক। আমরা এনএইচএমের ক্ষেত্রেও দেখছি আমাদের বরাদ্দ বন্ধ হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের। এবং টিউবারকুলোসিস, যেটা সবথেকে পৃথিবীর সবথেকে কঠিন রোগ, যাতে সবথেকে বেশি মানুষ মারা যায়, সেই রোগের বরাদ্দ কেন বন্ধ, এর ব্যাখ্যা কেন্দ্রীয় সরকারই দিতে পারবে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন এটা 32 থেকে 33টা ছিল। এখন আমরা গত 14 বছরে 179টা স্বাস্থ্যকেন্দ্র করেছি। আরও 30টার মতো স্বাস্থ্যকেন্দ্র পাইপলাইনে পড়ে আছে, রেডি হয়ে পড়ে আছে। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে আমরা স্টাফ নিয়োগ করতে পারছি না, ডাক্তার নিয়োগ করতে পারছি না। তো আমাদের এই 179টা স্বাস্থ্যকেন্দ্রেই কিন্তু প্রাইমারি টিবি ডায়াগনোসিস হয়, অর্থাৎ যেখানে স্পুটাম কালেকশন হয়ে স্পুটাম টেস্টের ব্যবস্থা হয়। প্রাইমারি কালেকশন করার পর যখন কোনো টিবি ডিটেক্টেড হয় তখন তাকে, বা প্রাইমারি স্টেজ ধরা পড়ে, তখন তাকে পাঠানো হয়। আমাদের এই 10টা ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস ডিস্ট্রিক্ট আছে, 10টা মানে যে আমরা প্রাইমারি ট্রিটমেন্টের জন্য সেখানে পাঠানো হয়। তারপর যদি সিরিয়াস পেশেন্ট হয় তাকে আমরা আমাদের টিউবারকুলোসিস হসপিটাল সেখানে ভর্তি করি। পরিবেশ তো টিউবারকুলোসিস হওয়ার একটাই মানে অন্যতম কারণ। আমরা কলকাতায় চলাচল করলে, ভারতবর্ষের যে কোনো রাজ্যের শহরে চলাচল করলে, যদি আমরা কিছুক্ষণ যাই, তারপর একটি সাদা তুলো বা সাদা রুমাল দিয়ে যদি নাকের পাশে রাখি, তাহলে একটা লেয়ার পাওয়া যাবে যে কতটা ডাস্ট আমাদের এয়ারের মধ্যে আছে, বাতাসের মধ্যে আছে। তো সর্বাধিক টিউবারকুলোসিস হওয়ার একটা বড় কারণ হচ্ছে পরিবেশ, এটা তো ঘটনা। In 2023, this is the figure of 2024. It was around 14,300 and something. Okay, so it decreases a bit, which is good. Even with our diagnostic procedure, we are doing far more than what we have did in 2023. Suppose I think we did around 40,000 NATs in 2023, but this year we have done around 65,000 NATs. Till we are getting 2,000 less patients, so which is good. That means we are towards the elimination. টা কিন্তু আবার উঠে গেছে। মানে আমি আপনাকে একটা জাস্ট সিম্পল স্ট্যাটিস্টিক্স দিই। আইডিয়ালি 25 লাখ পেশেন্ট ইন্ডিয়াতে হওয়া উচিত, করোনায় সেটা ডিপ হয়ে 19 লাখ হয়ে গেছে। আমরা কিন্তু আবার সেখানে 22, 23, 24 লাখে পৌঁছে গেছি। আপনাদের তো যা যা প্রশ্ন ছিল সেগুলো আপনারা করেছেন। এখানে ডক্টর চন্দ্রশেখর রয়েছে, যার প্রতি এন্টায়ার ডিপার্টমেন্ট ইজ ভেরি থ্যাঙ্কফুল। কারণ চন্দ্রশেখর এই যে 24 মার্চটা অবজার্ভ করার জন্য ওয়ার্ল্ড টিভি অবজার্ভ করার প্রোগ্রামটা নিয়েছিল, সেই প্রোগ্রামটাকে চালিয়ে যাচ্ছে। নিয়মিতভাবে প্রোগ্রাম করে যাওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট দেন জাস্ট বাই চান্স সার্চ প্রোগ্রামটা শুরু করা এবং ছেড়ে দেওয়া। সেই মেজর সাহেব আছেন, আমার অন্যান্য কলিগরা আছেন, ডেপুটি সেই মেজররা আছেন, আপনারা আছেন, মিডিয়া ফ্রেন্ডসরা আছেন, কর্পোরেট হসপিটালে কয়েকজন প্রতিনিধি রয়েছেন। 1882 সালে 24শে মার্চ আপনারা জানেন যে বার্লিনে জার্মান ফিজিশিয়ান কাম সায়েন্টিস্ট রবার্ট কখ, তিনি যখন ব্যাকটেরিয়াটা নিয়ে কাজ করছিলেন, বিশেষ করে টিবি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছিলেন, সেই সময় যারা এখানে সায়েন্সের লোকজন আছেন তারা জানেন অ্যান্টিজেন বলে একটা জিনিস আছে, সেই মডিফাইড অ্যান্টিজেন স্টেম দিয়ে কালার করে প্রথম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর্থাৎ টিবি জীবাণুটা উনি শনাক্ত করেছিলেন। এবং তার জন্য 2005 সালে তাকে মেডিসিনেতে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। কিন্তু WHO যখন বিভিন্ন দিন অবজার্ভ করে, যেমন আজকে হচ্ছে ওয়ার্ল্ড টিবি ডে, যেমন এপ্রিল মাস করে 7 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, তারপরে আছে ওয়ার্ল্ড সিওপিডি ডে, যেটা হচ্ছে 15 নভেম্বর। তো বিভিন্ন ডিজিজ ধরে ধরে 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে, বিভিন্ন ডিজিজ অথবা অবস্থা ধরে ধরে WHO দিনটাকে অবজার্ভ করে। যেমন 15 অক্টোবর হচ্ছে একটা অবস্থার কথা, যে হ্যান্ড ওয়াশিং ডে, হাত ধোয়া দিবস। তো যাই হোক,
এইসব বিভিন্ন দিনগুলো অবজার্ভ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে তার একটা থিম থাকে। এই থিম ব্যাপারটা আপনারা অনেকে জানেন, পরিচিত আপনারা অনেকেই। সেটা হচ্ছে যে যেহেতু দুর্গাপুজোর সময় দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন পল্লীতে পুজোর থিম থাকে, যেমন WHO দেওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া ব্যাপারে থিম থাকে। যেটা 2025 সালের থিম, সেটা হচ্ছে যে ইয়েস উই ক্যান এন্ড টিবি। আমরা অবশ্যই টিবিটাকে শেষ করতে পারবো, এবং তার জন্য কি করতে হবে? উই হ্যাভ টু কমিট, উই হ্যাভ টু ইনভেস্ট অ্যান্ড উই হ্যাভ টু ডেলিভার। সো কমিট, ইনভেস্ট অ্যান্ড ডেলিভার, এইটা হচ্ছে WHO স্লোগান। প্রিসাইসলি ইয়েস উই ক্যান এন্ড টিবি, ইন কমিট, ইনভেস্ট অ্যান্ড ডেলিভার। তার কারণ আপনারা জানেন যে অনেক কিছু অনেক জায়গায় আলোচনা করা হয়, তারপর অনেক রকম রেজলিউশন দেওয়া হয়, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা হয় না। সুতরাং ডেলিভারি অফ হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড ইজ মোর ইম্পর্টেন্ট। তো টিবিটা যেহেতু কোনো রকম সংক্রামক অসুখ, কিন্তু বংশানুক্রমিক অসুখ নয়, এবং টিবি যেহেতু হচ্ছে 100% কিউরেবল অসুখ, যদি অনেক চ্যালেঞ্জ রয়েছে, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হচ্ছে, অনেক রকম সমস্যা আসতে আসছে। তো আমরা যেভাবে কাজ করছি, এবং আমরা খুবই হোপফুল, যেগুলো মাননীয় উপমহানগরিক আপনাদের বলেছেন, আমাদের একটা ওভারভিউ আমার অ্যাক্টিভিটিসটা দিয়েছেন, ডক্টর চন্দ্রশেখর দাসও দিয়েছেন। তো অল সেড অ্যান্ড ডান, আমরা অনেক বেশি কমিটেড টু এক্সটিংগুইশ দিস পার্টিকুলার প্রবলেম অফ টিউবারকুলোসিস বাই ডেলিভারিং মোর অ্যান্ড মোর কোয়ালিটি সার্ভিসেস। থ্যাংক ইউ। প্রায় সব কিছু বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। যেটা আমার সব থেকে ভালো লাগছে যে এই বছরে সব রকম প্রচেষ্টা করার পর কলকাতাতে টিবি, অর্থাৎ কত বছরের কথা বলছি, কলকাতাতে টিবি পেশেন্টের সংখ্যা কমেছে। এটা কিন্তু ভালো দিক। মানে আমরা সবসময় ভাবি না যে বেশি মাত্রায় হলে বুঝি ফেলিওরের দিকে যাচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু উল্টো। কারণ এটা এমনই একটা রোগ যেখানে প্রায় দৈনিক 4000 লোক প্রতিদিন সারা বিশ্বে মারা যাচ্ছে। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোগ, এবং আমরা যে ধীরে ধীরে এটা এলিমিনেশনের দিকে আমরা যাচ্ছি, সেটা কিন্তু একটা ভালো দিক। আর একটা ভালো জিনিস যেটা আমার মনে হয়েছে যে প্রায় 6 লক্ষ স্লামবাসীকে আমরা একটা স্ক্রিনিং এর মাধ্যমে আনতে পেরেছি। এটা কিন্তু একটা খুব ভালো দিক। তার কারণ ওই যে এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে আরো যে ফ্যাক্টরস গুলো আছে, যেখানে টিবি রোগটা ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। তার কারণ এটা মনে হয় সিটিও আমার সাথে এগ্রি করবে যে যারা অনেকেই এই রোগটাতে আর কি অসুবিধে রয়েছে, তারা কিন্তু অনেকেই ওই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তাহলে এরা কিন্তু খুব লো সোশিও ইকোনমিক স্ট্রাকচার থেকে উঠে আসে। আবার উল্টোটাও সত্য যে বেশ কিছু লোক যারা কিন্তু উচ্চ মধ্যবিত্ত, তাদের ভিতরেও এর প্রভাবটা রয়েছে। আমি বলবো যে টিবি সব থেকে স্ট্রাকচার্ড প্রোগ্রাম, আমাদের ন্যাশনাল যত প্রোগ্রাম আছে তার ভিতরে টিবি হচ্ছে সব থেকে স্ট্রাকচার্ড প্রোগ্রাম, এবং তারা সব দিক আর কি ভাবনা চিন্তা করে এই প্রোগ্রামটা তৈরি করেছেন। এবং আই এম হ্যাপি যে চন্দ্রশেখর দাসের মতন একজন খুব একাডেমিক কলিগ যে এই টিভি প্রোগ্রামটা কিন্তু কলকাতা শহরে দেখছেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট দিক। তার কারণ এই যে আমাদের আইসি করা, বিভিন্ন সেমিনার করা, এইগুলোর পিছনে কিন্তু চন্দ্রশেখর দাসের অনেক অবদান রয়েছে। তা আমার মনে হয় কলকাতা কর্পোরেশনে প্রায় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রোগ্রাম এই টিভি প্রোগ্রাম। কেন আমাদের আগে যে টিভি ইউনিটগুলো ছিল সব মেয়র্স ক্লিনিক বলে পরিচিত ছিল, এবং আমরা যখনই মানে আমাদের অল্প বয়সে আমরা যখন দেখেছি এই সব ইউনিটগুলো সব থেকে পরিষ্কার হতো স্যার। মানে আপনি প্রথমবার ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আপনি এটা কোথাও এসছেন। এবং আমি আশা রাখি যে আমাদের যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটই যথেষ্ট পরিষ্কার। আমাদের সংবাদদাতা একজন বলছিলেন যে HR এর স্ট্যাটাস কি। প্রত্যেকটা ইউনিট চলছে, প্রত্যেকটা ইউনিটে ডাক্তার আছেন, সুতরাং ওই বিষয় নিয়ে আমার মনে হয় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
কলকাতা শহরে আমাদের মানে যে ডাক্তাররা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, দে আর ডুইং এনর্মাসলি গুড জব, এবং আমার মনে হয় আজকের দিনটা তাদের নামে উৎসর্গ করা উচিত, এবং উই আর ভেরি গ্রেটফুল যে তারা এই দিনটাতে আমরা স্মরণ করছি তাদের অবদানের কথা, এবং আমি আশা রাখি যে ভবিষ্যতে এর থেকেও ভালো পরিসংখ্যানের ভিতরে আমরা যেতে পারবো এবং টিবি রোগটা নিয়ে আস্তে আস্তে এলিমিনেশনের পথে আমরা যেতে পারবো। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ টিউবারকুলোসিস নিয়ে আলোচনা করছি, যে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে থেকে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি, ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে কলকাতা পৌরসভার 2025-এর কি কর্মসূচি। ডেঙ্গু নিরিখে নির্দিষ্ট বছর হিসেবে চিহ্নিত হয়েছে 2024 মানে ডেঙ্গুর ব্যাপারে একটা বিরল বছর হিসেবে চিহ্নিত করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2023-এর তুলনায় 2024-এর পৃথিবীতে সামগ্রিকভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে 65 লক্ষ থেকে 115% বেড়ে 1,40,00,000 ডেঙ্গু প্রবণ হলেও ডেঙ্গু প্রবণ বহু দেশে নজিরবিহীনভাবে কমেছে, রোগের দামটা আবার বেড়েছেও অনেক দেশে। সেই কারণে বিরল বছর বলছে। রিপোর্ট বলছে পৃথিবীর 7টি মহাদেশে আন্টার্কটিকা ছাড়া বাকি 6টি মহাদেশে 130টি দেশে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 39 কোটি। আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি আগে ডেঙ্গুর প্রবণ। চীন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলিতেও ধাওয়া বসিয়েছে ডেঙ্গু। 2000 তুলনায় 2024-এ ভারতবর্ষে ডেঙ্গু সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ কয়েকটি রাজ্যে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। এর সঙ্গে আমি তো বলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিন্তু অ্যাসেসমেন্ট আমাদের ইন্ডিয়া সম্পর্কে খুব খারাপ। বলছে এখানে যত মানুষের ডেঙ্গু হয় তার থেকে 286 গুণ বেশি ডেঙ্গু ভারতবর্ষে হয়। কেন বলছে না, যেখানে রিপোর্টিং সিস্টেমটা খুব কম হয়, 70% বেসরকারি পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু চিহ্নিত হয়, যার তথ্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছে আসে। ফলে ডেঙ্গু চিহ্নিতকরণটা প্রকৃত সংখ্যা নির্ণয়টা খুব কষ্টকর হয়। সেই কারণে ভারতবর্ষের সম্পর্কে বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাসেসমেন্টটা খুব ভালো নয়। কিন্তু আমরা কলকাতায় এদিক দিয়ে ব্যতিক্রম বিরল এই কারণে যে কলকাতা 144টা ওয়ার্ডে, একটু আগে যেটা ডাক্তার দাস বলছিলেন যে মর্নিং ডাটা কালেক্টর, এই মর্নিং ডাটা কালেক্টরটা সৃষ্টি আমরা প্রথম করেছি কলকাতায়। 144টি ওয়ার্ডে 144 জন ডেডিকেটেড পার্সন আছে, তার আর কোনো কাজ নয়। তার ওয়ার্ডের মধ্যে যে কটা ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে গিয়ে একটি খাতা নিয়ে গিয়ে শুধু ডাটা কালেকশন করা। আমরা টিভিটাও ইনক্লুড করেছি। টিউবারকুলোসিসে যদি কেউ আক্রান্ত হয় সেটাও অ্যাড্রেসগুলো চিহ্নিত করা এবং সেই পেশেন্টের নাম, অ্যাড্রেস চিহ্নিত করে এটা সঙ্গে সঙ্গে ওয়ার্ড হেলথ ইউনিটের যে রেজিস্টার সেখানে নথিবদ্ধ হয় এবং সেটা অনলাইনে রেকর্ডেড হয়, যাতে সারা কলকাতায় বিভিন্ন ওয়ার্ড জানতে পারে যে কোন ওয়ার্ডের কোন মানুষটি, কোন পাড়ার কোন মানুষটি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ফলে আমাদের যে ডাটা আমরা দিই, এই ডাটাটা একদম ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও এই মর্নিং ডাটা কালেক্টর সিস্টেম নেই, যেটা আমরা একমাত্র কলকাতায় চালু করেছি। আশা যে কলকাতায় গত বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল মাত্র 1316 জন মানুষ, আর তার আগের বছরে আক্রান্ত সংখ্যা ছিল 13,926 জন। অর্থাৎ আমরা প্রায় 90.05% আমরা কম আক্রান্ত হয়েছে গত বছর। এটা আমাদের বিগত বছরগুলির মধ্যে সব থেকে বড় সাফল্য। আমরা কিন্তু এই সাফল্যের উপর ভর করে আমরা কিন্তু নিশ্চিত নই, কারণ ডেঙ্গু একটা এমন ধরনের রোগ, মানুষের দৈনন্দিন জীবন অভ্যাসের ফলে ডেঙ্গুর প্রবণতার সৃষ্টি হয়। অর্থাৎ সামান্যতম জলে ডেঙ্গুর মশা জন্মায় এবং ডেঙ্গুর মশা জন্মাবার পিরিয়ডটা হচ্ছে মাত্র 7 দিন। পূর্ণাঙ্গ মশা ঢুকে নিতে মাত্র 7 দিনের সাইকেল লাগে। তো সর্বদাই আমরা কলকাতার মতো যে আর্থসামাজিক পরিবেশ, আর্থভৌগোলিক যে পরিবেশ, সেই পরিবেশে
ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে কোনো মুহূর্তে বাড়তে পারে। ফলে সতর্কতা চরম আকারে না নিতে পারলে এটাকে প্রতিরোধ করা যায় না, যেটা আমরা গতবারে করেছিলাম। আমরা 2023 সালকে সামনে রেখে জানুয়ারি মাস থেকে তৈরি করা হয়েছে 2025-এর ডেঙ্গু দমনের পর্ব পরিকল্পনা। তাতে জানুয়ারি থেকে জুন মাস একটা সার্কেল, জুলাই থেকে অক্টোবর একটা সার্কেল এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাসে একটা সার্কেল আমরা তৈরি করেছি। সেই সার্কেলের মধ্যে আমরা কাজের প্ল্যানিং করেছি। সেই পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধের কাজ। 2024-এ ওয়ার্ড থেকে 10টি কি তার বেশি ডেঙ্গু হয়েছে, এরকম ওয়ার্ডের সংখ্যা কলকাতায় 68টি। ওয়ার্ড নাম্বারগুলো বলছি না, কারণ এই কাগজ আপনাদের প্রত্যেকে আমরা দেবো, দিলে আপনারা ওয়ার্ড নাম্বারগুলো দেখে নেবেন। মোট 68টি ওয়ার্ডকে আমরা চিহ্নিত করেছি বিপজ্জনকভাবে। সেখানে 1 থেকে 10-এর বেশি ডেঙ্গু হয়েছে, সেগুলোকে চিহ্নিত করেছি। এবং জনসচেতনতার পাশাপাশি অন্তর্বর্তীয় বিভাগ সমন্বয় ও প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা যায় না। অর্থাৎ ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা যায় না। সেটাকে আমরা মাথায় রেখে প্রতি বছরই আমরা বড় হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং শুরু করেছি। গতবারে এপ্রিল মাসের কত তারিখে শুরু করেছি? 19 তারিখে। কিন্তু এবারে আগামী পরশুদিন 26শে মার্চ থেকে আমি হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং শুরু করছি, যেখানে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন বলতে গেলে পুরসভার সবকটি দপ্তর, যে দপ্তরগুলো ডেঙ্গু প্রতিরোধে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করে, যেমনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্রেনেজ ডিপার্টমেন্ট, পার্কস অ্যান্ড গার্ডেন্স ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট এবং অ্যাসেসমেন্ট কালেকশন ডিপার্টমেন্ট। অ্যাসেসমেন্ট কালেকশন ডিপার্টমেন্ট শুনে আপনারা অনেক অবাক হয়ে যান যে অ্যাসেসমেন্ট কালেকশনের সাথে ডেঙ্গু প্রতিরোধের একটি সম্পর্ক আছে। অ্যাসেসমেন্ট কালেকশনে আমরা যে সমস্ত বাড়িগুলোকে চিহ্নিত করি, বা খোলা ভ্যাকেন্ট ল্যান্ড চিহ্নিত করি, খোলা জমি চিহ্নিত করি, বা ডগ হাউস চিহ্নিত করি, বা কারখানা চিহ্নিত করি, তার অনেক সময় ঠিকানা পাওয়া যায় না। তার অ্যাসেসি নাম্বারকে বা জোগাড় করি, তার বাড়ির মালিকের নামটা জোগাড় করা, ওনারকে জোগাড় করা এবং তাকে তার জায়গাটা অপরিচ্ছন্ন আছে সেটা আমরা পরিষ্কার করে দেবো, কিন্তু তাদের নোটিশ করে তার কাছ থেকে টাকাটা আদায় করা, তার বকেয়া ট্যাক্সের ডিউ দেখিয়ে। এই কাজটা আমরা গত 2 বছর হলো শুরু করেছি। সেই জন্য আমাদের এই ইন্টারসেক্টর যে মিটিং, কোঅর্ডিনেশন মিটিং, সেখানে সরাসরি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যারা যুক্ত থাকেন তারা ছাড়াও যারা ট্যাক্স অ্যাসেসমেন্ট করেন, যে অ্যাসেসমেন্ট রেকর্ড, সেই ডিপার্টমেন্টকেও আমরা যুক্ত করেছি। হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমরা 26শে মার্চ থেকে শুরু করছি। আমাদের টার্গেট জুন মাসের মধ্যে কলকাতার 16টি বড়তে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমরা শেষ করব। এই হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর গুরুত্ব হচ্ছে যে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ থেকে আমরা চিহ্নিত করে ফেলি যে কোন জায়গায় কোনো ভেকেন্ট ল্যান্ড আছে, কোনে বন্ধ বাড়ি আছে, কোথায় বন্ধ কলকারখানা আছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা সেখানে কাজ শুরু করি। এখন আমরা কিন্তু প্রথমে নোটিশ করে তাদের দিয়ে কাজ করার কথা বলি। যদি নোটিশ উপেক্ষা করে, কাজ না করে, তাহলে 496A ধারায়, 496 এই ধারায় আমরা তাদের এগেইনস্টে নোটিশ শুরু করে মামলা রুজু করি এবং পুরসভা সেই কাজটা করে দেওয়ার দায়িত্ব দিয়ে দেয়। এবং সেই কাজটা করে দেওয়ার পর সেই কাজের যে খরচ হয়, অর্থাৎ যে পুরসভার শ্রম থেকে শুরু করে, পুরসভার মেটেরিয়াল থেকে শুরু করে যে কাজটা খরচা হয়, সেই খরচাটাকে আমরা অ্যাসেস করি। সেই অ্যাসেসমেন্টে যে টাকাটা হয় সেটা আমরা অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সেই অ্যাসেসি নাম্বারের এগেইনস্টে ওটাকে আউটস্ট্যান্ডিং ট্যাক্স বলে আমরা করে রাখি। ভবিষ্যতে তিনি যখন বাড়ির ট্যাক্স জমা দিতে যাবেন, কি বাড়িতে রেজিস্ট্রেশন করাতে যাবেন বা বাড়ি হস্তান্তর করতে যাবেন, তখন আমরা তার কাছ থেকে টাকাটা আদায় করি। এইভাবে আমরা প্রায় গত বছরে প্রায় বোধহয় 39 লক্ষ টাকার মতো আমরা কালেকশন করতে পেরেছি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আমরা এই যে 68 বিপজ্জনক ওয়ার্ডে ফাঁকা জমি, পুকুরের পাড়ে জমে থাকা প্লাস্টিক, থার্মোকল সহ পচনশীল জঞ্জাল সরিয়ে ফেলা হবে। আমাদের প্রচার কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে ডেঙ্গু বিরোধী প্রচারের পাশাপাশি সপ্তাহে 2 দিন করে বিভিন্ন ওয়ার্ডে হ্যান্ড মাইকের সাহায্যে প্রচার বিলি করা হচ্ছে রঙিন দিক থেকে। আপনারা জানেন যে আমাদের প্রতি শনিবার আর বুধবার আমাদের নির্দিষ্ট করা আছে যে হ্যান্ড মাইক দিয়ে আমাদের স্বাস্থ্য কর্মীরা যেসব অঞ্চলে জঞ্জাল পড়ে, মানুষ জঞ্জাল ফেলে, পুকুরের ধার, ভ্যাকেন্ট ল্যান্ড,
বন্ধ হওয়া বাড়ি, কলকারখানা, সেই জায়গায় প্রচার করে মানুষকে সচেতন করার কাজটা আমাদের আইএসসি কর্মীরা করে। এবং এই 68 ওয়ার্ডের ফাঁকা জমি জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আমাদের টার্গেট হচ্ছে জুন মাসের মধ্যে সেই অঞ্চলগুলোকে পরিষ্কার করে দেওয়া, যাতে বর্ষার সময় জল জমে ভেক্টরজনিক সিচুয়েশন অর্থাৎ ডেঙ্গু হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়। গতবার যেভাবে এইভাবে কাজটা করেছিলাম বলে আমরা গতবারে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবছরও পুরসভার সবকটি ডিপার্টমেন্টকে নিয়ে এই কাজটা আমরা শুরু করছি আগামী পরশুদিন 26 তারিখ থেকে। হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে বক্তব্য শুনি এবং সেখান থেকে তাদের কাছে আমরা জানতে পারি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জানতে পারি এবং সেখান থেকে লিখিতভাবে জায়গাগুলো চিহ্নিত করা হয় এবং চিহ্নিত করে ভবিষ্যতে কাজগুলো করার আমরা ব্যবস্থা করি। আমরা জোর দেওয়া হচ্ছে নোটিশ জারির ক্ষেত্রে। এই যে 496 এর ধারায় নোটিশ, যারা ময়লা ফেলছে, ময়লা জমিয়ে রাখছে, তাদের বিরুদ্ধে আমরা যে 496 এর পুরো আইন 796 এই ধারায় নোটিশ করি। সেইটাও আমরা 24 ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো আইনের ধারায় 499 ধারায় নোটিশ দেওয়া হয়েছিল 773টা। গত বছর ফেব্রুয়ারি মাসে নোটিশ দেওয়া হয়েছিল 951টি, রুজু করা হয়েছে 3টে মামলা। স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস বিল্ডিং, নির্মাণ কাজের জায়গা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মশার আবির্ভাব সন্ধান ও তা বিনাশের কাজ জানুয়ারি থেকে শুরু করেছে 32টি র্যাপিড অ্যাকশন টিম। তার মধ্যে আমাদের 16টি বড় র্যাপিড অ্যাকশন টিম এবং 16টি সেন্ট্রাল র্যাপিড অ্যাকশন টিম। এই র্যাপিড অ্যাকশন টিম কিন্তু মোবাইল টিম, এদের প্রত্যেকের গাড়ি থাকে, ভেহিকলস থাকে নিয়ে এরা বিভিন্ন জায়গায় যে মশা মারার কাজটা করে, যেগুলো বললাম স্কুল, কলেজ, প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট অফিস, হ্যাঁ, এই সব জায়গাগুলো কিন্তু এই 32টা টিম কাজ করে। র্যাপিড অ্যাকশন টিম আমরা যার নাম দিয়েছি মোবাইল টিম। এবং পাশাপাশি 144টা ওয়ার্ডে 144টা কিন্তু আমাদের ভেক্টর কন্ট্রোল টিম আছে, যারা ওয়ার্ড লেভেলের প্রতি 7 ডেজ সাইকেলে একটি বাড়িতে পৌঁছানোর টার্গেট দিয়ে তারা কাজ করবে। অশনি সংকেত এবার কি, যে না বিশ্ব উষ্ণায়ন, বিশ্বায়ন, আঘাত, খামখেয়ালিপনা সব বিভিন্ন কারণে আগামী দিনে বিশ্বের ডেঙ্গুর প্রভাব বাড়বে, এটা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য মহামারীর আশঙ্কা ডেঙ্গুর জন্য আগামী 2050 সালের মধ্যে ভারতের অর্থনীতির উপর চাপে 10,75,000 কোটি টাকা। কাজে এই রোগের মোকাবিলায় সমাজের সর্বস্তরে মানুষের ঐক্যবদ্ধ লড়াই অত্যন্ত জরুরি। পরিসংখ্যান তুলনায় 2025-এর তথ্য 2023-এর পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হবে, 24-এর সঙ্গে নয়। অর্থাৎ 24-এ আমরা দেখুন কমিয়েছি, কিন্তু আমরা কম্পেয়ার করবো 2023-এ, যেহেতু 2023-এর সংখ্যাটা বেশি ছিল, ফলে আমরা যেটা ভালো হয়েছে তার সাথে কম্পেয়ার করবো না, তার আগের বছরে যেটা খারাপ হয়েছে তার সাথে কম্পেয়ার করি আমরা এই বছরে ডেঙ্গু প্রতিরোধের কাজ করবো। তাই আপনাদের কাছে আজকে আমাদের নিবেদন যে আমরা এখন থেকেই প্রচারে শুরু করছি। যদিও বর্ষা আসেনি, বর্ষা এখন অনেক দেরি, কিন্তু আমাদের কাজ আমরা মার্চ মাস থেকে শুরু করছি। সেই কারণেই আজকে সিলভার প্রেসের পাশাপাশি ডেঙ্গু নিয়ে আমরা প্রেস কনফারেন্স করছি। যদি আপনাদের কোনো প্রেস মিডিয়ার কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।